হাই প্রিয় ছাত্রছাত্রী, আমি এবি স্যার। আজকে চলে এলাম আবার একটা নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়। আমরা আজকে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে যে জীব কিভাবে সাড়া প্রদান করে নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে। আমরা অলরেডি প্রিভিয়াস বিভিন্ন ক্লাসে ডিসকাস করেছি যে জীব যে উত্তেজনার উপস্থিতিতে সাড়া দেয় তা বিভিন্ন রকমের হতে পারে। যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখি, নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে উদ্ভিদ যখন উত্তেজনায় সাড়া দেয় সেখানে হরমোন পার্টিসিপেট করে, আর সেটাকে আমরা বলেছি অলরেডি যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা রাসায়নিক সমন্বয় দেখি। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে যখন প্রাণীরা সাড়া প্রদান করে তখন এই সাড়া প্রদানটা দুভাবে হয়ে থাকে। একটা তো হয় রাসায়নিকভাবে, যেখানে হরমোন মূলত পার্টিসিপেট করে। আমরা প্রিভিয়াস লেকচারে বিভিন্ন রকমের হরমোনের কথা বলেছি অলরেডি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি না, নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে জীবেরা বা এখানে প্রাণীদের কথাই বলছি, যে প্রাণীরা কিভাবে ভৌত সমন্বয় করে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে প্রাণীদের ক্ষেত্রে সাড়া প্রদান দুভাবে হয়। একটা হচ্ছে কি রাসায়নিকভাবে, যেখানে হরমোন মুখ্যত পার্টিসিপেট করে, আর একটা হয় হচ্ছে কি ভৌতভাবে, যেখানে হচ্ছে কি স্নায়ুতন্ত্র পার্টিসিপেট করে। তাহলে আমরা কি লিখেছি যে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়। তাহলে প্রাণীদের সাড়া প্রদানে যখন ভৌত সমন্বয় ঘটে তখন সেই ভৌত সমন্বয় কে সাহায্য করে, সেটা সাহায্য করে হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে অ্যাকচুয়ালি আমরা পড়বো আজকে প্রাণীদের সাড়া প্রদানের ভৌত সমন্বয় যেটা, সেখানে অ্যাকচুয়ালি পড়ব স্নায়ুতন্ত্র। ঠিক আছে, নার্ভাস সিস্টেম, মানে এবার থেকে আমাদের যে লেকচার হবে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র রিলেটেড লেকচার হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্নায়ুতন্ত্র কি, তার আগে আমি একটু বলি যে ভৌত সমন্বয় কি। আচ্ছা, ভৌত জিনিস কাকে বলে? আমরা জানি যে কোনো জিনিসের যারা একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, যে একটা নির্দিষ্ট স্পেস স্থানে অবস্থান করে, যাকে আমরা স্পর্শ করতে পারি, এই রকম জিনিসকে আমরা কি বলি? ভৌত জিনিস। এখন আমাদের শরীরে এইরকম কিছু জিনিস রয়েছে যেটা আমাদের সাড়া প্রদানে সাহায্য করে। সেটা কোন জিনিসটা? সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। পরিষ্কার? তাহলে স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে। কেন না, আমাদের শরীরে স্নায়ুতন্ত্রের যে মূল উপাদান সেটা হচ্ছে কি নিউরন রয়েছে এবং নিউরোগ্লিয়া কোষ রয়েছে। এগুলোর আমরা ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, এবং ওইটা হচ্ছে কি আমাদের শরীরে ভৌত সমন্বয়ে সাহায্য করে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা আজকে যদি দেখি যে এই স্নায়ুতন্ত্রটা কি জিনিস। দেখো, একটা কথা যুক্ত রয়েছে তন্ত্র। তাহলে আগে তন্ত্র কাকে বলে? আমরা জানি অঙ্গের সমষ্টি, যখন অনেকগুলো অঙ্গ মিলে কোনো একটা ফাংশন করে বা কাজ করে তখন আমরা তন্ত্র বলি। আমরা জানি আমাদের শরীরে অনেক রকমের তন্ত্র রয়েছে, যেরকম সংবহন তন্ত্র রয়েছে, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছি। সংবহন তন্ত্রে আমরা হৃৎপিণ্ড, বিভিন্ন রক্তবাহের কথা বলেছি। আমাদের রেচনতন্ত্র রয়েছে, আমাদের সেরকম স্নায়ুতন্ত্র রয়েছে। স্নায়ুতন্ত্র কাকে বলে? আমি যদি এক কথায় বলি তাহলে কি বলবো না, যে তন্ত্র আমাদের দেহে নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে উত্তেজনায় সাড়া দিতে সাহায্য করে এবং পরিবেশকে বুঝতে সাহায্য করে, তাকে আমরা স্নায়ুতন্ত্র বলবো। পরিষ্কার? আমি এক কথায় যদি আমরা স্নায়ুতন্ত্রের ডেফিনেশন বলি তাহলে আমরা কি বলবো না, স্নায়ুতন্ত্র হচ্ছে কি সেই তন্ত্রটা যেটা নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতে উত্তেজনায় সাড়া দেয় এবং উত্তেজনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে, সেই তন্ত্রকে আমরা বলবো কি স্নায়ুতন্ত্র। কিন্তু আমরা যখন মাধ্যমিকের ডেফিনেশন লিখবো স্নায়ুতন্ত্রের, তখন এটাকে আরেকটু মোর সায়েন্টিফিক ওয়েতে লিখবো। কি লিখবো তো দেখা যাক। লিখবো, তাহলে এর যদি আমরা সংজ্ঞা লিখি তাহলে কি লিখবো? সংজ্ঞাতে আমরা লিখবো নিউরন ও নিউরোগ্লিয়া কোষ নিয়ে গঠিত যে
তন্ত্র প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ ও উত্তেজনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে ও দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে তাকে স্নায়ু তাহলে কি লিখেছি? নিউরন ও নিউরোগ্লিয়া কোষ নিয়ে গঠিত যে তন্ত্র, তার মানে মূল জিনিস কি নিউরন আর নিউরোগ্লিয়া কোষ নিয়ে গঠিত যে তন্ত্র প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ ও উত্তেজনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে ও দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে তাকে স্নায়ুতন্ত্র বলে। এখন বিষয় হচ্ছে যে আমি একটা কথা বলেছি, আমি যদি বলি যে তাহলে স্নায়ুতন্ত্রের উপাদান কি, তাহলে নিউরন ও নিউরোগ্লিয়া কোষ। তাহলে এরা উদ্দীপনা গ্রহণ করে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করছে এবং দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। এবার যদি আমি একটা বলি কি হচ্ছে যে আমি ছুটছি, তাহলে আমি যদি ছুটি, তাহলে আমি যখন ছুটছি তাহলে আমার শরীরে কি প্রয়োজন পড়বে? অক্সিজেনের প্রয়োজন পড়বে। এবং আমি যদি ছুটি আমার শরীরে শক্তিরও প্রয়োজন পড়বে। তাহলে এই যে অক্সিজেনের প্রয়োজন পড়ে বলে তখন আমরা হাঁপাতে থাকি, তাহলে তখন আমার কি লাংস বেশি ব্রিদিং করে। উদ্দীপনা আমার মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক আমার এই অঙ্গের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। এখন আমি একটা কথা বললাম যে আমার এই যে এই অঙ্গ যে ফুসফুস, তাহলে এই ফুসফুসের অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করছে কি? মস্তিষ্ক। এখানে এই যে স্নায়ুতন্ত্রের বিভিন্ন ভাগ হয়। এখন আমাদের দেহে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রয়েছে যার মূল অংশ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, তাহলে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূল অংশ, সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূল অংশ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড অ্যাকচুয়ালি কি নিয়ে গঠিত? না নিউরন এবং নিউরোগ্লিয়া কোষ নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি এই স্নায়ুতন্ত্র আমাদের দেহে কি কাজ করে। তাহলে স্নায়ুতন্ত্রের কাজ কি? স্নায়ুতন্ত্রের কাজ যদি আমরা দেখি, আমরা অলরেডি ডেফিনেশন থেকে স্নায়ুতন্ত্রের কাজ আমরা লিখতে পারবো। কি কি লিখতে পারবো স্নায়ুতন্ত্রের কাজ? প্রথম আমি লিখেছি উদ্দীপনা গ্রহণ করে উত্তেজনায় সাড়া প্রদানে সাহায্য করে। তাহলে 1 নম্বরে আমরা লিখতে পারি উদ্দীপনা গ্রহণ ও উত্তেজনায় সাড়া প্রদান, এই কাজটা করছে 1 নম্বর। 2 নম্বর কি কাজ করছে? দেখো, উদ্দীপনা গ্রহণ করে উত্তেজনায় সাড়া প্রদান করে বলে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করে। তাহলে পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করাও স্নায়ুতন্ত্রের একটা কাজ। তাহলে আমরা লিখবো সেকেন্ড পয়েন্ট, পরিবেশের সাথে সামঞ্জস্য রক্ষা করা। আর কি কাজ করে? দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন। তাহলে আমরা 3 নম্বরে লিখব দেহের বিভিন্ন অঙ্গ
ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। কি কাজ করে? পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে, আমি যদি হাঁটতে চাই বা আমি যে হাত মুভ করছি, তাহলে এই যে আমার যে হাত মুভ করা, নাড়ানো বা আমার চলাফেরা করা, এগুলো পেশি সংকুচিত হচ্ছে বলে সেটা সম্ভব হচ্ছে। তাহলে এই যে পেশি সংকোচনটা, এটা কিন্তু স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা কি কি পড়েছি? স্নায়ুতন্ত্র কি জেনেছি এবং এই স্নায়ুতন্ত্রের কাজ জেনেছি। ঠিক আছে, এবারে এখন জানবো যে আমাদের স্নায়ুতন্ত্র কিভাবে বা কোন পথে কোনো উদ্দীপনাকে গ্রহণ করে এবং সেই উদ্দীপনার উপস্থিতিতে নির্দিষ্ট একটা ডিসিশন তৈরি করে এবং সেই ডিসিশনের সাপেক্ষে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে। সেটা কিভাবে করে বা কোন পথে সেই উদ্দীপনাটা পরিবাহিত হয়, সেটা অ্যাকচুয়ালি আমরা জানবো। তাহলে এখন কি জানবো? স্নায়বিক পথ। তো লিখছি এখানে স্নায়বিক পথ। এখন আমরা জানবো স্নায়বিক পথ কি। এটাকে আমরা যদি এক কথা বলি, যে পথে উদ্দীপনা প্রবাহিত হয় সেটাকে আমরা বলছি কি স্নায়বিক পথ। বোঝাতে পারলাম পরিষ্কারভাবে? তাহলে আমি এক কথায় বলবো যে পথে স্নায়বিক উদ্দীপনা প্রবাহিত হয় তাকে বলছি স্নায়বিক পথ। আর যদি আমরা ডেফিনেশন বলি তাহলে কি বলতে পারি? যে নির্দিষ্ট পথে কোনো উদ্দীপনা গৃহীত হওয়ার পরে সেই উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ওই উদ্দীপনা নির্দিষ্ট উত্তেজনা তৈরি করে কারক অঙ্গের দ্বারা কোনো কার্য সম্পন্ন করে, সেই পথটাকে আমরা বলছি কি স্নায়বিক পথ। ঠিক আছে, তো স্নায়বিক পথের যদি আমরা একটা চিত্র আঁকি তাহলে কি দেখা যাবে? ধরা যাক আমি হঠাৎ করে কোনো গরমের গ্লাসকে আমরা ধরে ফেলেছি। তাহলে আমি যখন গরমের গ্লাসটাকে ধরে ফেলবো, তাহলে আমার হাতে থাকা গ্রাহক কোষ সেই উদ্দীপনাগুলোকে কি করবে? গ্রহণ করবে। ঠিক আছে, মানে ওই যে হিট স্টিমুলাসটাকে, আমরা গরম যে উদ্দীপনাটাকে আমার গ্রাহক কোষ গ্রহণ করবে। যখন গ্রহণ করবে তখন এই গ্রাহক কোষের সাথে লেগে থাকা নিউরন বা স্নায়ু কোষগুলো কি করবে? তোমার ওই উদ্দীপনাটাকে গ্রহণ করবে। উদ্দীপনাটাকে গ্রহণ করে কোথায় নিয়ে যাবে? না আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এখন আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত, এক হচ্ছে মস্তিষ্ক, দুই হচ্ছে সুষুম্নাকাণ্ড। তাহলে সেই উদ্দীপনাটা হয় মস্তিষ্কে যাবে না সুষুম্নাকাণ্ডে যাবে। ঠিক আছে, তাহলে যেখানেই যাক না কেন আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাবে। এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি করবে? না যে উদ্দীপনাটা এসেছে সেটাকে প্রসেস করবে। আচ্ছা এটা গরম, তাহলে আমার হাতটাকে সরিয়ে নিতে হবে। তখন ওই যে প্রসেস হওয়ার রেজাল্ট সেটা কি হবে? না আমার হাতের কারক অঙ্গের পেশিতে আসবে। ঠিক আছে, এখন কারক অঙ্গ কোনটা? পেশি। তাহলে পেশি তখন কি হবে? সংকুচিত হবে। যখন পেশিটা সংকুচিত হবে আমার হাতটা সরে যাবে। তাহলে এই যে নির্দিষ্ট পথে উদ্দীপনাটা প্রবাহিত হলো সেটাকে আমরা বলছি কি স্নায়বিক পথ। ঠিক আছে, তো একটা ছবি আঁকা যাক, তাহলে ভালো বুঝতে পারবে। ধরা যাক এটা একটা হাত, ধরা যাক এটা একটা হাত, আর এটা হচ্ছে একটা হচ্ছে সুষুম্নাকাণ্ডের প্রস্থচ্ছেদ, মানে এটা সুষুম্নাকাণ্ড। কি সুষুম্নাকাণ্ড? আমি ছবিটা আঁকছি।
তাহলে এই যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে একটা সুষুম্না কাণ্ডের ছবি। এখন এই সুষুম্না কাণ্ডের আমরা একটা সেকশন করেছি। সুষুম্না কাণ্ডের দুটো রিজিয়ন বা অঞ্চল, এইটা হচ্ছে কি শ্বেত ধূসর বস্তু অঞ্চল, আর এই যে আউটার যেটা অঞ্চলটা সেটা হচ্ছে কি শ্বেত বস্তু অঞ্চল। এখন এখান থেকে এই যে হাতে আমরা কি করেছি, ধরা যাক এই হাতটা কোনো কারণে একটা গ্লাসকে টাচ করেছে, যে গ্লাসে গরম জল আছে, ঠিক আছে। এখানে একটা গ্লাস রয়েছে, গ্লাসে রয়েছে কি গরম জল রয়েছে, ঠিক আছে। এখন গ্লাসটাই যখন টাচ করেছে, আমি বলেছি কি আমাদের হাতে থাকে গ্রাহক কোষ। এখন এই গ্রাহক কোষের সাথে তাহলে এখানে অলরেডি কি রয়েছে, তাহলে আমি বলেছি এখানে রয়েছে গ্রাহক কোষ বা গ্রাহক ডিরেক্টলি লিখছি। গ্রাহক কি করবে, তাহলে উদ্দীপনাকে গ্রহণ করবে। যখন সে উদ্দীপনাকে গ্রহণ করবে, এখন এই গ্রাহক কোষের সাথে লেগে থাকে কি না নিউরনের ডেনড্রন অংশ। এখন নিউরন সেই উদ্দীপনাকে গ্রহণ করে নিয়ে যাবে কোথায় না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কোথায় নিয়ে যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। পরিষ্কার? তাহলে দেখো কি বুঝলাম, গ্রাহক কোষ উদ্দীপনা গ্রহণ করলো, উদ্দীপনাকে গ্রহণ করে একটা নিউরনের মাধ্যমে পাঠিয়ে দিল কোথায় না সুষুম্না কাণ্ডে। এখন এখানে আমরা সুষুম্না কাণ্ড না লিখে আমি লিখছি, এটাকে আমরা কি লিখছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে এটা ছবি কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। পরিষ্কার? তাহলে এটা হচ্ছে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রস্থচ্ছেদ, এখানে অ্যাকচুয়ালি সুষুম্না কাণ্ডের প্রস্থচ্ছেদ। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দুটো অংশ নিয়ে গঠিত। তাহলে যে নিউরনটা গ্রাহক থেকে উদ্দীপনাকে গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে এলো তাকে কি বলে, তাকে বলে সংজ্ঞাবহ নিউরন। সংজ্ঞাবহ নিউরন, ঠিক আছে। বা একে বলে সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন। তাহলে সংজ্ঞাবহ নিউরন বা সেন্সরি নিউরনের কাজ কি, গ্রাহক থেকে উদ্দীপনাকে গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাওয়া। পরিষ্কার? নেক্সট, তাহলে যখন এই উদ্দীপনাটা মানে গরম উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এলো, তখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেই উদ্দীপনাটাকে প্রসেস করলো, ও এটা গরম জিনিস এসেছে, তখন কি করবে, আচ্ছা তাহলে এখানে কি করতে হবে আমাকে না হাতটাকে সরিয়ে নিতে হবে। তখন সেই উদ্দীপনাটা কি হবে না তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে একটা নিউরনের মাধ্যমে আসবে কোথায় না আমার হাতের পেশিতে। কোথায় আসবে, হাতের পেশিতে, ঠিক আছে। এখন যে নিউরনের মাধ্যমে উদ্দীপনাটা এসে আমার কারক অঙ্গে মানে পেশিতে, হাতের পেশিতে এসে পৌঁছালো তাকে বলে আজ্ঞাবহ নিউরন। তাহলে এর নাম কি আজ্ঞাবহ বা মোটর নিউরন। কি বলে, মোটর নিউরন। তাহলে আজ্ঞাবহ বা মোটর নিউরন, ঠিক আছে। তাহলে বলি আজ্ঞাবহ নিউরন কাকে বলে না যে নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনাকে কোথায় নিয়ে যায়, কারক অঙ্গে। তাহলে এখানে কারক অঙ্গ হিসেবে কি রয়েছে, এখানে কারক অঙ্গ হিসেবে রয়েছে পেশি। কি থাকে এখানে, কারক অঙ্গ হিসেবে রয়েছে পেশি। তাহলে এই পেশিগুলো যদি সংকুচিত হয় তবেই আমার হাতটা সরে আসবে। তাহলে এইগুলোকে আমরা কি বলছি, কারক। এখানে কারক হিসেবে কি রয়েছে, পেশি রয়েছে ধরা যাক। পরিষ্কার? পরিষ্কার? তাহলে আজ্ঞাবহ নিউরন কাকে বলে, যে নিউরন উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায় নিয়ে এলো, কারক অঙ্গে, তাকে বলছে কি আজ্ঞাবহ নিউরন। মানে এই আজ্ঞা পালন করলো। কি আজ্ঞা না যে উদ্দীপনাটা এসে উদ্দীপনাটা প্রসেস হলো তার মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আজ্ঞা পালন করলো, ঠিক আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বললো যাও পেশিকে সংকোচন করো, তখন পেশি সংকোচন করার জন্য উদ্দীপনাকে নিয়ে এলো কে, আজ্ঞাবহ নিউরন, ঠিক আছে।
এবারে একটা কথা হচ্ছে, কিছু নিউরন থাকে যারা এই সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মাঝখানে একটা কানেক্টরের কাজ করে, মানে সংজ্ঞাবহ নিউরন থেকে উদ্দীপনাকে নিয়ে এসে কার কাছে পাঠিয়ে দেয়, আজ্ঞাবহ নিউরনের কাছে, ঠিক আছে না? তাকে বলি কি, তাকে বলা হচ্ছে কি এইটা সহযোগী নিউরন, সহযোগী নিউরন, সহযোগী বা অ্যাডজেস্টার নিউরন, কি বলে, অ্যাডজেস্টার নিউরন, ঠিক আছে, সহযোগী বা অ্যাডজেস্টার নিউরন, ঠিক আছে। এই সহযোগী বা অ্যাডজেস্টার নিউরন সব ক্ষেত্রে থাকতে পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে, পরিষ্কার। তাহলে আমি যদি এখানে লিখি পরপর, তাহলে আমরা কি পড়লাম এখানে, আমরা পড়লাম, আমি যদি স্নায়বিক পত্রা লিখি ফ্লো ডায়াগ্রাম, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম উদ্দীপনা প্রথমে, আমি যদি এখানে লিখি উদ্দীপনা কোথায় কে গ্রহণ করলো, প্রথমে গ্রাহক থেকে উদ্দীপনা কোথায় গেল, সংজ্ঞাবহ নিউরন, সংজ্ঞাবহ নিউরন থেকে কোথায় গেল, সংজ্ঞাবহ নিউরন থেকে কোথায় গেল, সংজ্ঞা নিউরন দ্বারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায় এলো, আমরা যদি সহযোগী নিউরন লিখতে পারি নাও লিখতে পারি, যদি আমি না লিখি তাহলে কোথায় এলো, সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আজ্ঞাবহ নিউরনে, আজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন থেকে কোথায় এলো, কারক অংশ, কারক থেকে কি হলো, আলটিমেটলি সাড়া প্রদান হলো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি স্নায়বিক পথ, এইটা তাহলে কি হচ্ছে স্নায়বিক পথ, ঠিক আছে। তাহলে স্নায়বিক পথটা আমরা এটা জানলাম, ঠিক আছে। এখন এই এক্সাম্পলটা অন্যভাবে আসতে পারে, যে একজন কেউ এসে কলিং বেল প্রেস করলো, আর এই কলিং বেলের আওয়াজ শোনার পরে তোমার শরীরে যেভাবে স্নায়বিক পথটা প্রবাহিত হবে সেটা তুমি দেখাও। মাধ্যমিকে এসেছে এরকম কোয়েশ্চেন, তুমি কি লিখবে, যে তাহলে কলিং বেলের শব্দ, তাহলে কলিং বেলের শব্দ হচ্ছে উদ্দীপনা, তাহলে উদ্দীপনা জায়গায় লিখবে কলিং বেলের শব্দ, সেটাকে গ্রহণ করলো কে না আমার অন্তঃকর্ণের গ্রাহক কোষ, লিখলে তুমি, সেখান থেকে সংজ্ঞাবহ নিউরন লিখলে, সংজ্ঞাবহ নিউরন থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গেল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আজ্ঞাবহ নিউরনে লিখলে আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা কোথায় আসবে, আজ্ঞাবহ নিউরন দিয়ে আসবে, কোথায় এসে পৌঁছাবে, কারক অঙ্গে। কারক অঙ্গ কি, তোমার পায়ের পেশি এবং হাতের পেশি, তাহলে কারক অঙ্গ হিসেবে এখানে লিখবে, কারক লেখার পরে হাতের পেশি এবং পায়ের পেশি, হাতের পেশি পায়ের পেশি সংকুচিত হলে তুমি কি করবে, হেঁটে হেঁটে যাবে, দিয়ে দরজাটা খুলবে, দিলে কি হবে, সাড়া প্রদান, দরজা খোলা, এখানে তুমি সাড়া প্রদানে লিখবে সাড়া প্রদান, তার নিচে লিখতে হবে দরজা খোলা। তাহলে এইভাবে কিন্তু জিনিসগুলোকে লিখতে হবে, তোমাদের এটা ভালো করে পড়তে হবে। এখানে শুধু একটা জিনিস আমাদের জানতে হবে, এই যে তিনটে ডেফিনেশন, সংজ্ঞাবহ নিউরন কাকে বলে, আজ্ঞাবহ নিউরন কাকে বলে, আর অ্যাডজেস্টার বা সহযোগী নিউরন কাকে বলে, ঠিক আছে। তো দেখো, প্রথম হচ্ছে আমি যদি লিখি সংজ্ঞাবহ নিউরন 1 নম্বরে, এর আরেকটা নাম কি, বা সেন্সরি নিউরন, কাকে বলে না, যে নিউরন উদ্দীপনাকে গ্রাহক থেকে কোথায় নিয়ে যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা কি লিখি ইংরেজিতে, সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে উদ্দীপনাকে যে সমস্ত নিউরন উদ্দীপনাকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় তাকে বলছে কি সংজ্ঞাবহ নিউরন। আজ্ঞাবহ নিউরন কাকে বলে, আজ্ঞাবহ বা মোটর নিউরন,
মোটর নিউরন কাকে বলে না, যে নিউরন তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস থেকে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমি সিএনএস লিখলাম ডিরেক্টলি, সিএনএস থেকে উদ্দীপনাকে কোথায় নিয়ে যায়, কারক অঙ্গে। যে সমস্ত নিউরন উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে নিয়ে যায় তাকে বলছে কি আজ্ঞাবহ নিউরন। আর লাস্ট হচ্ছে কি সহযোগী নিউরন, কাকে বলছি 3 নম্বরে কি লিখছি, সহযোগী বা অ্যাডজেস্টর নিউরন। কি বলবো, যে সমস্ত নিউরন সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ রক্ষা করে তাকে বলছি কি সহযোগী বা অ্যাডজেস্টর নিউরন। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি পড়লাম, স্নায়ুতন্ত্র সম্পর্কে আমরা বুঝেছি, বেসিক আইডিয়া করেছি স্নায়ুতন্ত্র কি কি কাজ করে, আমাদের দেহে কোনো উদ্দীপনা কিভাবে বা কোন পথে প্রবাহিত হয় সেটা সম্পর্কে জেনেছি, এবং বিভিন্ন রকমের নিউরনস সম্পর্কে আমরা জেনেছি। আচ্ছা, আজকে তোমরা তাহলে এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে পড়ে নেবে। পরের ক্লাসে আমরা নিউরন সম্পর্কে ডিসকাস করব। যদি এই লেকচার নিয়ে তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে আমার কমেন্ট সেকশানে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে একটুকু, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি পরের ভিডিওগুলো নিয়ে এলে তোমরা সেগুলো ডিরেক্টলি পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।